ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো যাদের যাদের সামনে WBCS-এর প্রিলিমিনারি পরীক্ষা আছে তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রত্যেকেই জানো যে 14ই জুন তারিখে কিন্তু তোমাদের যে WBCS-এর প্রিলিমিনারি পরীক্ষা সেটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমাদের প্রত্যেক দিন একটা মক টেস্টের আয়োজন করা হচ্ছে, একটা মক টেস্ট সিরিজ কিন্তু লঞ্চ করা হয়েছে, তার কিন্তু আজকে মক টেস্ট নাম্বার 2। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে তিলক কত সালে হোম রুল লীগ স্থাপন করে। তো এখানে দেখো তিলক বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে তিলক বলতে কিন্তু বাল গঙ্গাধর তিলককে বোঝানো হয়েছে। আচ্ছা, এই যে তিলক তিনি কিন্তু হোম রুল লীগ স্থাপন করে, ঠিক আছে। তো সেটা কোথায় হয়েছিল, সেটা কিন্তু 1916 সালে হয়েছিল। দেখো মূলত কিন্তু এই যে তিলকের যে দায়িত্বটা ছিল সেটা কোথায় ছিল, সেটা কিন্তু তোমার হচ্ছে উত্তর ভারতে ছিল, ঠিক আছে। আর দক্ষিণ ভারতে কাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু যে অ্যানি বেসান্ট ছিল সেই অ্যানি বেসান্টকে কিন্তু দক্ষিণ ভারতের দায়িত্বটা দেওয়া হয়েছিল। আচ্ছা, তিলক সম্পর্কে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যে একটা উক্তি আছে, স্বরাজ আমার জন্মগত অধিকার। এই যে উক্তিটা, এটা কিন্তু যে বাল গঙ্গাধর তিলক তার দ্বারাই কিন্তু প্রদান করা হয়েছিল। আচ্ছা, এই যে তিলক এর কিন্তু দুটো গুরুত্বপূর্ণ উৎসব আছে, ঠিক আছে। সেটা কি, সেটা কিন্তু হচ্ছে গণপতি উৎসব এবং শিবাজি উৎসব, ঠিক আছে। এই দুটো উৎসব থেকে কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আর মনে রাখতে হবে তিলক কিন্তু ছিলেন একজন চরমপন্থী নেতা। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ হত্যার কথা বর্ণনা করা আছে। দেখো এই যে অশোকের শিলালিপি, তোমরা যদি WBCS-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো তো তোমরা দেখতে পাবে এই অশোকের যে 14টা শিলালিপি আছে সেখান থেকে কিন্তু বারে বারে বিভিন্ন রকমের প্রশ্ন এসেছে, ঠিক আছে। তার ভেতরে সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু হচ্ছে অশোকের কলিঙ্গ যুদ্ধ। আচ্ছা, কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল, এটা কিন্তু 261 BC-তে হয়েছিল, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। আর এই কলিঙ্গ যুদ্ধের কথা কিন্তু কত নম্বর শিলালিপিতে উল্লেখ করা আছে, এটা কিন্তু যে ত্রয়োদশ শিলালিপি সেখানে কিন্তু উল্লেখ করা আছে। আচ্ছা, এইবার যদি আমরা বলি যে অশোকের এই শিলালিপিগুলোর পাঠোদ্ধার কে করে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জেমস প্রিন্সেপ, ঠিক আছে। তো এইটা কিন্তু পাঠোদ্ধার করা হয়েছিল জেমস প্রিন্সেপের দ্বারা। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্নে কি বলেছে দেখো, তৈমুর লং যখন ভারত আক্রমণ করেন তখন দিল্লির সুলতান কে ছিলেন, ফিরোজ শাহ তুগলক, নাসিরউদ্দিন মাহমুদ শাহ, খিজির খান নাকি বহুল্লুল লোদি। দেখো এই যে কোশ্চেনগুলো এটা কিন্তু হিস্ট্রির একদম ফুল ডিটেলসের কিন্তু কোশ্চেন, ঠিক আছে। এই রকমের কোশ্চেনই কিন্তু তোমাদের WBCS পরীক্ষায় আসে, যেখানে কিন্তু অনেক বেশি ডিপ থেকে কোশ্চেনটা করা হয়। দেখো কোশ্চেনটা কি করেছে, যে তৈমুর লং যখন ভারত আক্রমণ করেন তখন দিল্লির সুলতান কে ছিলেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নাসিরউদ্দিন মাহমুদ শাহ, ঠিক আছে। নাসিরউদ্দিন মাহমুদ শাহ কিন্তু তখন দিল্লির সুলতান ছিলেন, আর সেই সময় কিন্তু তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন। আচ্ছা, তৈমুর লং কিন্তু ছিল একজন মঙ্গল নেতা, ঠিক আছে, বা মঙ্গল আক্রমণকারীও কিন্তু আমরা এটাকে বলতে পারি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে, একটা HW থাকবে। এই যে নাসিরউদ্দিন মাহমুদ শাহ ইনি কোন বংশের, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে ইনি কোন বংশের সম্রাট বা কোন বংশের রাজা ছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যার আগে আমরা আরেকটু দেখে নিই। এখানে দেখো ফিরোজ শাহ তুগলকের কথা আছে। আমরা জানি যে ফিরোজ শাহ তুগলক কিন্তু কি করেছিল, যে কুতুব মিনার ছিল সেই কুতুব মিনারকে কিন্তু নতুন করে সংস্কার করেছিল, ঠিক আছে। অর্থাৎ কুতুব মিনারের যে সমস্ত অংশগুলো নষ্ট হয়ে গেছিল সেগুলো কিন্তু সংস্কার করেছিল। খিজির খান কে ছিল, খিজির খান কিন্তু ছিল যে সৈয়দ বংশ সেই সৈয়দ বংশের কিন্তু ছিল প্রতিষ্ঠাতা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আজকে 4 নম্বর প্রশ্ন, যে ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়, লর্ড কার্জন, লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস নাকি হেস্টিংস। দেখো তোমাদের পরীক্ষাটা কি, তোমাদের পরীক্ষাটা কিন্তু হচ্ছে WBCS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। তো এই সিভিল সার্ভিস থেকে কিন্তু কোশ্চেন আসে। তো এই যে সিভিল সার্ভিসের এই যে পদ সেটা কার দ্বারা তৈরি করা হয়েছিল, তো মনে রাখতে হবে এটা কিন্তু লর্ড কর্নওয়ালিস দ্বারা এই যে সিভিল সার্ভেন্টদের যে পদ সেটা কিন্তু তৈরি করা হয়েছিল। আচ্ছা, লর্ড কর্নওয়ালিস সম্পর্কে আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে 1793 সালে তিনি কী করেছিলেন, 1793 সালে কিন্তু যে চিরস্থায়ী বন্দোবস্ত সেই চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু প্রচলন করেছিলেন। এছাড়া লর্ড কর্নওয়ালিস সম্পর্কে কিন্তু আরেকটা জিনিসও মনে রাখতে হবে, যে তার সঙ্গে কিন্তু সূর্যাস্ত আইন, এই আইনটাও কিন্তু সম্পর্কযুক্ত আছে। আচ্ছা, তোমাদের জন্য আমার একটা HW থাকবে, যে সিভিল সার্ভিস ডে প্রত্যেক বছর আমরা কত তারিখে পালন করে থাকি সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, যখন আমরা বাদবাকি অপশানগুলো সম্পর্কে একটু দেখে নিই। দেখো লর্ড কার্জন সম্পর্কে আমরা জানি কি গুরুত্বপূর্ণ জিনিস, যে 1905 সালে কি করা হয়েছিল, 1905 সালে কিন্তু লর্ড কার্জন
দ্বারা কিন্তু যে বঙ্গভঙ্গ, সেই বঙ্গভঙ্গের ডাক দেওয়া হয়েছিল। লর্ড ডালহৌসি কী করেছিল? 1853 সালে কিন্তু লর্ড ডালহৌসি ভারতের প্রথম রেল চালিয়েছিল, মানে রেলের ব্যবস্থা করেছিল। আর 1856 সালে কিন্তু যে বিধবা পুনর্বিবাহ, যেটাকে আমরা উইডো রিম্যারেজ অ্যাক্ট, সেটা কিন্তু লঞ্চ করেছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে দেখো, যে হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক, এটা কিন্তু বলেছে প্রথম সম্পাদক। ঠিক আছে, তো হিন্দু পেট্রিয়ট যে ম্যাগাজিনটা ছিল, যে পত্রিকাটা ছিল, তার প্রথম সম্পাদক কে ছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ কিন্তু প্রথম সম্পাদক। আমি আবারও বলছি, গিরিশচন্দ্র ঘোষ কিন্তু প্রথম সম্পাদক ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে দেখো, যে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ঠিক আছে, যেটাকে বলা হয় আইটাক বা AITUCর প্রথম সভাপতি কে ছিলেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু, ইভেন সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষাতেও কিন্তু এই কোশ্চেনটা আসতে দেখা গেছে। তো যে আইটাক আছে বা নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটাকে আমরা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, তার প্রথম সভাপতি কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লালা লাজপত রায়। ঠিক আছে, লালা লাজপত রায় সম্পর্কে তোমরা প্রত্যেকে আশা করি জানো, তাকে কিন্তু লাঠি চার্জ করে মারা হয়েছিল। ঠিক আছে, কোথায় মারা হয়েছিল? সেটা কিন্তু হচ্ছে লাহোরে। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন আজকে 7 নম্বর প্রশ্ন, কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বা ব্রিলিয়ান্ট ফেলিয়ার বলা হয়? লর্ড কার্জন, লর্ড লিটন, লর্ড লিপন নাকি ডালহৌসি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লর্ড লিটন। এনাকে কি বলা হয়? এনাকে কিন্তু ব্রিলিয়ান্ট ফেলিয়ার বলা হয়ে থাকে। যেরকম ইতিহাসে আমরা বলতে পারি যে পাগলা রাজা কাকে বলা হয়ে থাকে? পাগলা রাজা কিন্তু বলা হয়ে থাকে কাকে? মোহাম্মদ বিন তুগলককে। মোহাম্মদ বিন তুগলককে। ঠিক সেরকমভাবে কিন্তু যদি আমরা ব্রিটিশ ইতিহাস দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু উজ্জ্বল বিফলতা বা ব্রিলিয়ান্ট ফেলিয়ার কাকে বলা হয়? লর্ড লিটনকে কিন্তু ব্রিলিয়ান্ট ফেলিয়ার বলা হয়। আচ্ছা, লর্ড লিটন কী কী কাজ করেছিল? দেখো, লর্ড লিটন সম্পর্কে আমাদেরকে মনে রাখতে হবে যে 1878 সালে কি করা হয়েছিল? দুটো আইন কিন্তু প্রণয়ন করা হয়েছিল। একটা ছিল আর্মস অ্যাক্ট, ঠিক আছে, একটা হচ্ছে অস্ত্র আইন বা আর্মস অ্যাক্ট, আর একটা কিন্তু হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অর্থাৎ দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন। এই দুটো কিন্তু লর্ড লিটন দ্বারা জারি করা হয়েছিল। আচ্ছা, লর্ড রিপন সম্পর্কে আমাদেরকে কী মনে রাখতে হবে? দেখো, যে লোকাল সেলফ গভর্নমেন্ট আছে, যে লোকাল সেলফ গভর্নমেন্ট বা যেটাকে আমরা বলতে পারি এখনকার দিনের যে পঞ্চায়েতি সিস্টেম, সেই পঞ্চায়েতি সিস্টেমের কথা কিন্তু লর্ড রিপনের সময় থেকে কিন্তু চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে, সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের ক্ষমতা বা পার্ডনিং পাওয়ার বর্ণিত আছে? দেখো, ক্ষমা বা পার্ডনিং অর্থাৎ কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কিন্তু রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করতে পারে। তো এটা কত নম্বর আর্টিকেলে আছে? এটা কিন্তু আর্টিকেল যে 72, সেই আর্টিকেল 72তে কিন্তু এই যে পার্ডনিং যে পাওয়ারটা আছে, সেই পার্ডনিং পাওয়ারটা প্রদান করা হয়ে থাকে। আচ্ছা, 61 নম্বর ধারাতে কি আছে? এটাতে কিন্তু রাষ্ট্রপতির যে পদত্যাগ বা রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট আমরা এখানে যদি বলি, তাহলে সেটা সবথেকে ভালো হবে ওয়ার্ডটা। তো রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা কিন্তু আছে। 123 নম্বর ধারাতে কি আছে? এখানে কিন্তু যে অর্ডিন্যান্স, ঠিক আছে, সেই অর্ডিন্যান্স বা অধ্যাদেশের কথা কিন্তু উল্লেখিত আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 9 নম্বর প্রশ্ন, যে সরকারি ভাষা সংক্রান্ত আইন বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট কবে পাস করা হয়েছিল? 1956, 1963, 1950 নাকি 1967? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1963। 1963তে কিন্তু এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, সেটা কিন্তু সরকারি ভাষা সংক্রান্ত যে আইন, সেটা কিন্তু লঞ্চ করা হয়েছিল। আচ্ছা, ভারতের সরকারি ভাষা কী সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর ভারতের যে সহকারী সরকারি ভাষা কী সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর হয়ে থাকে? দেখো, মনে রাখতে হবে রাজ্যসভা কিন্তু নিজে কি হয়ে থাকে, রাজ্যসভার নিজে কিন্তু ডিজলভ করা যায় না, অর্থাৎ রাজ্যসভা কিন্তু স্থায়ী হয়ে থাকে, অর্থাৎ এটাকে কিন্তু কোনো রকমভাবে ডিজলভ করা যায় না। কিন্তু এর যারা মেম্বার থাকে তাদের কিন্তু কার্যকাল 6 বছর হয়ে থাকে। ঠিক সেরকম করে যেরকম লোকসভা থাকে, সেই লোকসভার কিন্তু কার্যকাল 5 বছরের হয়ে থাকে, আর এর যারা মেম্বার থাকে তাদেরও কার্যকাল কিন্তু 5 বছরেরই হয়ে থাকে। লোকসভা কিন্তু রাজ্যের বিধানসভার মতো কাজ করে, আর রাজ্যসভা কিন্তু রাজ্যের বিধান পরিষদের মতো কাজ করে। পশ্চিমবঙ্গে কিন্তু শুধুমাত্র বিধানসভা আছে, কোনো রকম বিধান পরিষদ কিন্তু নেই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো। পরবর্তী প্রশ্ন, অর্থ বিল বা মানি বিল কেবলমাত্র কোথায় পেশ করা যায়? তো মানি বিল সংক্রান্ত কোশ্চেন আমরা আগের দিনও দেখেছিলাম। দেখো, মানি বিলের কথা কিন্তু 112 নাম্বার যে ধারা আছে সেখানে কিন্তু 110 নাম্বার ধারা, 112তে কি আছে এটাও তোমরা বলে দাও একবারে। 112তে কিন্তু যে বাজেট আছে তার কথা উল্লেখ করা আছে। মানি বিলের কথা কিন্তু 110 নাম্বার ধারাতে উল্লেখিত আছে। আর এখানে কিন্তু বলা হয়েছে মানি বিল কিন্তু কেবলমাত্র লোকসভাতে পেশ করা যাবে, আর কোনো বিল মানি বিল কিনা সেটাকে কে
নির্ধারণ করেন? সেটা কিন্তু যে স্পিকার, অর্থাৎ লোকসভার যে স্পিকার, সেই লোকসভার স্পিকার কিন্তু নির্ধারণ করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পঞ্চায়েত ব্যবস্থার ত্রিস্তর কাঠামো কোন কমিটির সুপারিশে গঠিত হয়েছিল? অশোক মেহতা কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি, তারপরে GV কে রাও কমিটি, নাকি LM সিংভি কমিটি? তো সঠিক অ্যান্সার কী হবে? এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ, এটা কিন্তু বলবন্ত রায় মেহতা কমিটি এর সুপারিশে এসেছিল। আচ্ছা, ভারতের এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এটা কত সালে ইনক্লুড করা হয়েছিল? এটা কিন্তু 1973-তে, এটা কিন্তু 1973 নয়, 73 যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, অর্থাৎ 73তম যে সংবিধান সংশোধন হয়েছিল 1992 সালে, এটাকে কিন্তু অ্যাড করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি কোন পাহাড়ের অংশ? নীলগিরি, কার্ডামান, আন্নামালাই, নাকি পালানি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে আন্নামালাই আছে, তার কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু হচ্ছে দোদা বেতা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? তো ভারতের একমাত্র সক্রিয় যে আগ্নেয়গিরি, সেটা কিন্তু ব্যারেন দ্বীপ, ঠিক আছে, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিন্তু এই ব্যারেন দ্বীপটা অবস্থিত। এটা কিন্তু ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কী বলেছে দেখো, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটা? জেমু, গঙ্গোত্রী, সিয়াচেন, নাকি হচ্ছে পিন্ডারি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিয়াচেন। এটা কিন্তু ভারতের বৃহত্তম প্লাস কিন্তু উচ্চতম আমরা বলতে পারি কি হিমবাহ। আর মনে রাখতে হবে, এটা কিন্তু পৃথিবীর সবথেকে উচ্চতম ব্যাটেল ফিল্ডও, ঠিক আছে, এটা কিন্তু পৃথিবীর সবথেকে উচ্চতম ব্যাটেল ফিল্ডও। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন, যে নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কৃষ্ণা নদীর ওপর নির্মিত হয়েছে। আর এটা কোথায় আছে? এটা কিন্তু যে অন্ধ্রপ্রদেশ, সেই অন্ধ্রপ্রদেশে কিন্তু এটা অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গের কোথায় প্রথম কার্পাস বয়ন শিল্প কেন্দ্রটি স্থাপিত হয়েছিল? শ্রীরামপুর, ঘুষুরি, উলুবেড়িয়া, নাকি হচ্ছে কি টিটাগড়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ঘুষুরি। দেখো, যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা WBCS এর পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে জিওগ্রাফি, সেখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসতে দেখা যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন, যে নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন কিসের সাথে সম্পর্কযুক্ত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মাছ উৎপাদন এর সাথে কিন্তু সম্পর্কযুক্ত, ঠিক আছে। আচ্ছা, তৈলবীজ উৎপাদনে দেখো, এগুলো কিন্তু কালার আছে, তো এটা কি কালারের? এটা কিন্তু বলা হয়ে থাকে হলুদ বিপ্লব, ঠিক আছে। তো তৈলবীজের সাথে সম্পর্ক, এটাকে কিন্তু হলুদ বিপ্লব বলা হয়ে থাকে। সাদা বিপ্লব বা শ্বেত ক্রান্তি, এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা কিন্তু যে দুধ উৎপাদন তার সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। গোল বিপ্লব, এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা কিন্তু আলু এর সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের অর্থনীতিতে বুল এবং বিয়ার এটি কিসের সাথে সম্পর্কযুক্ত? তো এই যে টার্মটা আছে, এটা কিন্তু রিসেন্টলি যে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলো হয়েছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এই টার্মিনোলজি থেকে কোশ্চেনটা করা হয়েছে। তো বুল আর বিয়ার, এটা কিন্তু যে শেয়ার বাজার, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা বলে থাকি স্টক এক্সচেঞ্জ, তার সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। বুল মানে কি? বুল মানে কিন্তু মার্কেট হাই, ঠিক আছে। বুল মানে মনে রাখতে হবে মার্কেট হাই। আর বিয়ার মানে কি? বিয়ার মানে কিন্তু মনে রাখতে হবে মার্কেট ডাউন। এইটাই কিন্তু পুরোটাই শেয়ার বাজারের সাথে সম্পর্কযুক্ত। আর শেয়ার বাজার সংক্রান্ত যে বিষয়গুলো, সেগুলো কে নিয়ন্ত্রণ করে? সেটা কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটাকে আমরা সেবি বলি, সেই সেবি কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 20তম প্রশ্ন, যে মুদ্রাস্ফীতি, যেটাকে আমরা ইনফ্লেশন বলি, এর ফলে সবথেকে বেশি লাভবান কারা হয়? পাওনাদার, ঋণগ্রহীতা, বেতনভুক্ত কর্মচারী, নাকি সরকারি সঞ্চয়তাকারী? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ঋণগ্রহীতা, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি বড়োয়ার। তো এইটাই কিন্তু যে ইনফ্লেশন যখন হয়, তখন কিন্তু সবথেকে বেশি লাভবান এই ঋণগ্রহীতা বা বড়োয়ারই হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো এখানে কিন্তু সব রকমের টপিকগুলোকে অ্যাড করার চেষ্টা করেছি। এখানে তোমরা হিস্ট্রি পাবে, এখানে তোমরা জিওগ্রাফি পাবে, এখানে তোমরা ইকোনমিক্স পেয়ে যাচ্ছ, এটা কিন্তু ইকোনমিক্সের কোশ্চেন। এখানে তোমরা স্ট্যাটিক জিকে পাবে, প্লাস এখানে কিন্তু পলিটি, যেটাকে আমরা কনস্টিটিউশন বলে থাকি, সেটাও কিন্তু এখানে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম প্রশ্ন, যে ভারতের টাকার নোট ছাপার দায়িত্ব কার হাতে থাকে? কেন্দ্রীয় অর্থমন্ত্রক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, নাকি নীতি আয়োগ? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে RBI এর কাছেই কিন্তু, যেটাকে আমরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলি, এই RBI এর কাছেই কিন্তু নোট ছাপার দায়িত্বটা থাকে। RBI কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু 1935 সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে 1949 সালের 1 এপ্রিল এটাকে কিন্তু জাতীয়করণ কিন্তু করা হয়েছিল।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন, যে আলোক তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক তরঙ্গ, যান্ত্রিক তরঙ্গ নাকি স্থির তরঙ্গ? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু আলো হচ্ছে কিন্তু তির্যক তরঙ্গ, ঠিক আছে? আলো কিন্তু তির্যক তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ কোনটা? সেটা কিন্তু হচ্ছে শব্দ কিন্তু হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকে 23তম প্রশ্ন, যে সাবানের বুদবুদ রঙিন দেখায় আলোর কোন ধর্মের জন্য? প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ নাকি ব্যতিচার? তো সঠিক অ্যান্সার কী হবে? এটার সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ব্যতিচার। এটাকে কি বলা হয়ে থাকে? এটার ইংলিশ টার্মটাও কিন্তু এখানে জুড়ে দিয়েছি। এটাকে কিন্তু বলা হয়ে থাকে ইন্টারফারেন্স, ঠিক আছে? কি বলে? ইন্টারফারেন্স। আচ্ছা, বিচ্ছুরণ বা যেটাকে স্ক্যাটারিং বলে, এর কারণের জন্য কি হয়? এর কারণের জন্য আকাশকে কিন্তু কেমন দেখায়? আকাশকে কিন্তু নীল দেখায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আধুনিক পর্যায় সারণীর শ্রেণীর সংখ্যা কত? দেখো যে এটা কিন্তু সায়েন্স থেকে কোশ্চেন। তো আধুনিক যে পর্যায় সারণী আছে মনে রাখতে হবে, সেই আধুনিক পর্যায় সারণীতে কিন্তু শ্রেণী এবং হচ্ছে পর্যায় থাকে, ঠিক আছে? তো পর্যায়ের সংখ্যা কিন্তু 7টা হয়ে থাকে আর শ্রেণী কিন্তু 18টা হয়ে থাকে। তো আধুনিক পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কতগুলো হয়ে যাবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 18টা শ্রেণী কিন্তু এখানে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানুষের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এগুলো কিন্তু সায়েন্স থেকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইনসুলিন, ঠিক আছে? ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? ইনসুলিন কিন্তু যে অগ্নাশয় থাকে, সেই অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে একটা পার্ট থাকে, তার কিন্তু যে বিটা সেল থাকে, সেই বিটা সেল থেকে কিন্তু ইনসুলিন নিঃসৃত হয়। আর যে এই একই জায়গার আরেকটা কিন্তু সেল থাকে, সেটাকে কিন্তু বলা হয় থাকে অ্যালফা সেল, সেখান থেকে কিন্তু গ্লুকাগন নিঃসৃত হয়। থাইরক্সিন কোথা থেকে নিঃসৃত হয়? থাইরক্সিন কিন্তু যে থাইরয়েড গ্ল্যান্ড, সেই থাইরয়েড গ্ল্যান্ড থেকে কিন্তু নিঃসৃত হয়ে থাকে। আর অ্যাড্রিনালিনকে কী বলা হয়ে থাকে? অ্যাড্রিনালিনকে কিন্তু জরুরিকালীন হরমোন বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম প্রশ্ন, যে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়ে থাকে? মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস নাকি পরবর্তী অপশান কি বলেছে? পরবর্তী অপশান লাইসোজোম। তো সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকে জানি, কোষের ব্রেন কাকে বলা হয়ে থাকে? নিউক্লিয়াসকে কিন্তু কোষের ব্রেন বলে। কোষের যে প্রোটিন ফ্যাক্টরি সেটা কাকে বলে? সেটাকে কিন্তু বলা হয়ে থাকে লাইসোজোম। লাইসোজোমকে কি বলে? লাইসোজোমকে কিন্তু বলা হয়ে থাকে প্রোটিন ফ্যাক্টরি। মাইটোকন্ড্রিয়াকে কি বলে? মাইটোকন্ড্রিয়াকে কিন্তু বলা হয়ে থাকে কোষের পাওয়ার হাউস। পরবর্তী দেখো কি বলেছে, আচ্ছা এখানে লাইসোজোমটাও বলে দাও। লাইসোজোমকেও কি বলা হয়ে থাকে? লাইসোজোমকে কিন্তু বলা হয়ে থাকে সুইসাইড ব্যাগ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে আয়োনোস্ফিয়ার। সেখানে কিন্তু কি হয়? সেখানে কিন্তু যে রেডিও ওয়েভগুলো থাকে এগুলো কিন্তু প্রতিফলিত হয়। ট্রোপোস্ফিয়ারে কি হয়? ট্রোপোস্ফিয়ারে কিন্তু যে আবহাওয়া সংক্রান্ত যে ঘটনা সেগুলো কিন্তু ট্রোপোস্ফিয়ারে হয়ে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা কি বলে থাকি? এটাকে কিন্তু আমরা শান্তমণ্ডল বলে থাকি। আর এখান থেকেই কিন্তু কি হয়? এখান থেকে কিন্তু জেট বিমানগুলো ওড়ে। আর এর ওপরের স্তরটাকে কি বলা হয়ে থাকে? এর ওপরের স্তরটাকে কিন্তু ওজোন স্তর বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? দেখো লোকসভার যে সর্বাধিক সদস্য সংখ্যা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু 550টা হতে পারে, ঠিক আছে? আর 543টা কিন্তু বর্তমানে। আগে মনে রাখবে 552টা ছিল, যেখানে কিন্তু দুজন অ্যাংলো ইন্ডিয়ানের কথা বলা হতো, সেটা কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে। কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে? 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাসবিহারী বোস। ইনি কিন্তু ইন্ডিয়ান যে ইন্ডিপেন্ডেন্স লিগ তিনি এটা প্রতিষ্ঠা করে। সুভাষচন্দ্র বোস কিসের সাথে সম্পর্কযুক্ত? আইএনএ, যেটাকে আমরা কি বলে থাকি? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সাথে কিন্তু সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম প্রশ্ন, লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা মূলত কি প্রকৃতির হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? এটাকে কিন্তু লবণাক্ত কাদা মাটি প্রকৃতির কিন্তু হয়ে থাকে সুন্দরবন অঞ্চলের মাটি। আচ্ছা, সুন্দরবন কত সালে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে, সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। দেখো এই 30টা কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু প্রত্যেকে লক্ষ্য করলে এখানে আমি হিস্ট্রি, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, নর্মাল জিওগ্রাফি, সায়েন্স, তারপর ইকোনমিক্স, তারপর হচ্ছে স্ট্যাটিক জিকে, প্রত্যেকটা কনস্টিটিউশন, আমাদের পলিটি, প্রত্যেকটা টাইপ অফ কোশ্চেনে কিন্তু রাখার চেষ্টা করেছি। আর তোমরা প্রত্যেকেই জানো যে WBCS থেকে কিন্তু এরকম মিক্স আপ কোশ্চেনে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। আর অবশ্যই প্রত্যেকের কিন্তু যে হোমওয়ার্কগুলো দেওয়া হলো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে কিন্তু তোমরা নিজেদের প্রস্তুতি কত দূর আছে সেটা বুঝতে পারবে। আর আউট অফ 30 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।